আছে, চান্স আছে। যদি ওকে এরকমই ম্যাম। যদি এরকমই চলতে থাকে, যদি সত্যি সত্যি পাবলিক গ্যাদারিং এখনো যেমন করা যাচ্ছে না, তখনও যেমন পাবলিক গ্যাদারিং যদি না করা যায়, তাহলে অনলাইনই নেওয়া হবে। তো আমাদের সেটা গভর্নমেন্ট এখানকার বলবে, আমরা মানুষরা জানি সব না। জেনে গিয়েছে করোনা চলে গেছে, জানেন ম্যাম? কোথায়, তুমি কোথায় থাকো? আমাদের বাড়ি ম্যাম চাম্পাহাটি ম্যাম। এখানে ম্যাম কেউ একটা যদি মাস্ক পরে, সবাই জেনে গিয়েছে করোনা, টাটা বাই 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 চলে গিয়েছে। যাকে বাদ দাও। আচ্ছা, এবার শুরু করে দিই। ফার্স্ট আমি আজকে পড়িয়ে নিই, তারপরে আজকে যে পার্টটা আছে সেটার শর্ট কোশ্চেন খুব একটা নেই, তাই আজকে আমি আর এমসিকিউটা দিচ্ছি না। এই পার্টের খুব একটা এমসিকিউ হয় না। তো আজকে আমি পড়ে আমার যে ফুয়েল চ্যাপ্টারটা ছিল সেটা আমি শেষ করব। করার পর তারপর পরের দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? আজকে শুধুই আমি পড়াবো, পুরোটাই আমি একাই পড়াবো, ঠিক আছে? সপ্তাহে আরেকটা ওকে কেমিস্ট্রি ম্যাম। ক্লাস পড়বে, সেই ক্লাসে রবিশঙ্কর ঢুকবেন। ওকে ম্যাম। ওকে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। হুম। ইয়েস ম্যাম। ইয়েস Yes, ম্যাম। ma'am. Yes, ma'am. ঠিক আছে। ওকে। আগের দিন আমরা কি পড়েছিলাম, একটু লাস্টের কিছু রিক্যাপিচুলেট করি। প্রথম আমরা ফুয়েলের মধ্যে যেটা পড়েছিলাম, ফুয়েল কাকে বলে, হোয়াট ইজ ফুয়েল, হাউ মেনি টাইপস অফ ফুয়েল আর দেয়ার, প্রাইমারি, সেকেন্ডারি, সলিড, লিকুইড, গ্যাস, বিভিন্ন ভাবে পড়েছিলাম। সেকেন্ড পড়েছিলাম হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু, হায়ার ক্যালোরিফিক ভ্যালু, লোয়ার ক্যালোরিফিক ভ্যালু। যদি ছাইয়ের হিটটা ফেলে দাও তাহলে লোয়ার, যদি ছাইয়ের হিটটা নাও তাহলে হচ্ছে হায়ার। নেক্সট ছিল the relation between higher and lower calorific value and simple numericals. After that কি ছিল, আফটার দ্যাট ছিল হচ্ছে তোমার অ্যানালিসিস, প্রক্সিমেট অ্যানালিসিস, আলটিমেট অ্যানালিসিস। প্রক্সিমেট অ্যানালিসিস, দেয়ার আর 4 criteria: moisture, volatile matter, ash, fixed carbon. আর in case of ultimate analysis there are another 4, mainly major 4. These are carbon, hydrogen, nitrogen, sulfur. এই অবধি আমরা করেছিলাম। এই অবধি আমাদের সলিড ফুয়েলটা শেষ হয়। মেজরিটি ফুয়েল চ্যাপ্টারটার মেজর ওয়েটেজ এই সলিড ফুয়েল, মানে যে অংশটুকু আমরা পড়ে এসেছি তার অংশের মধ্যেই চলে গিয়েছে। আর কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো লিকুইড ফুয়েল বা গ্যাসিয়াস ফুয়েলের মধ্যে থাকবে, ঠিক আছে? প্রথমে শুরু করছি লিকুইড ফুয়েল। We all know in our syllabus the liquid fuel means the fossil fuel, that means the origin is petroleum oil. এখানে আমরা যা লিকুইড ফুয়েল বলতে যা পড়বো সেটা হচ্ছে পেট্রোলিয়াম অয়েল থেকে তৈরি হওয়া এরকম কিছু লিকুইড ফুয়েল। তাহলে শুরু করি। ফার্স্ট আমরা লিকুইড ফুয়েলের ডিটেল যাওয়ার আগে জেনে নিই যে লিকুইড ফুয়েল আমরা প্রকৃতিতে পাই, সবাই জানি, পেট্রোলিয়াম অয়েল বা যাকে ক্রুড অয়েল বলে। কিন্তু আমরা কি সেটাকে ডাইরেক্ট ইউজ করি or not? If we use it directly from No, ma'am. taking from the source or something No, else? ma'am. No. Yes. Yes. You are right. We can't use it direct. You have to transform from the original প্রসেসিং, form to বিভিন্ন some ধরনের another প্রসেসিং এর form. মাধ্যমে। Yes. আমরা কিছু প্রসেসিং করতে হবে। যদি ডাইরেক্টটা ইউজ করতে পারো, বাট সেটা খুব একটা ইকোনমিক্যাল হবে না, প্রচুর টাইম নেবে, কারণ ক্রুড অয়েল খুব মানে ডেন্স হয়, ভিসকোসিটি খুব হাই হয়, সেটা তুমি খুব একটা লাভ সুবিধা করতে পারবে না। সো দেয়ার ইজ আ প্রসেস বাই হুইচ উই ক্যান সেপারেট দ্য ক্রুড অয়েল ইনটু ডিফারেন্ট টাইপ। আমরা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম অয়েলকে কিছু ডিফারেন্ট টাইপের জিনিসে নিয়ে যাব, নিয়ে গিয়ে what is our motive? Our motive is to increase the use of that fuel. So that process is called fractional distillation. Actually, it is a refined process where the impurities are separated from the crude oil and the crude oil is distilled into different fractions. তাকে আমরা ভেঙে different fraction এ বানিয়ে নিই, টুকরো টুকরো করে নিই, according to our need, আমাদের প্রয়োজন অনুযায়ী। একটা পেট্রোলিয়াম অয়েল হচ্ছে কার্বন হাইড্রোকার্বনের একটা লম্বা চেন। We break it into different form. We distill it
into different form, so can we use it in various purposes. So this is the process. খুব ভালো করে পিকচারটা একটু দেখো, এটাকে এই প্রসেসটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এখানে লোয়ার পার্টে বাঁদিকে নিচের দিকে দেখো অ্যারো দেওয়া আছে ক্রুড অয়েল। দ্যাট মিনস ক্রুড অয়েলটা প্রথম আমি ওই নিচ থেকে, এটা একটা ভার্টিক্যাল চেম্বার, এর মধ্যে প্রথম ফুয়েলটাকে ঢোকানো হয়। দেন ইট ইজ আ ক্রুড অয়েল, মানে একদম প্রকৃতি থেকে যেটা পাচ্ছি সেটাই। দেন দ্য চেম্বার কন্টেন ডিফারেন্ট টেম্পারেচার। এই চেম্বারটার যত মানে নিচ থেকে ওপরের দিকে যাবে দেখবে টেম্পারেচারের ভ্যারিয়েশন আছে। সবচেয়ে ওপরে টেম্পারেচারটা কম, তার নিচে একটু বেশি, তার নিচে একটু বেশি, মানে ওপর থেকে নিচে যত যাবে টেম্পারেচারটা বাড়বে। এটা মেনটেন করা আছে ওই যন্ত্রটার ভেতরে, সিস্টেমটার ভেতরে বিভিন্ন টেম্পারেচার জোন আছে। When your liquid crude oil will go through the various temperature, it will separate it at different fractions. কথাটা কি আমার বোঝা যাচ্ছে? ভালো করে বোঝো। লিকুইড ফুয়েলটা আমার চেম্বারের নিচ থেকে ঢুকে ওপর দিকে উঠছে, গ্র্যাভিটেশন ফোর্সের অপোজিটে উঠছে। যখন ডিফারেন্ট টেম্পারেচারে যাচ্ছে তখন ওটা ডিফারেন্ট ফ্র্যাকশনে ভেঙে যাচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার ডেন্সিটি অ্যান্ড বয়েলিং পয়েন্ট। এরম ভাবে যদি ফার্স্ট ওপর দিক থেকে দেখো, at very low temperature, that is 20 degrees centigrade, some amount of gas has been produced, which is called liquid petroleum gas. If we go the 70 to 100 degree centigrade temperature, then petrol C5 to C10, that means 5টা থেকে 10টা কার্বনের মতন কম্পাউন্ড আলাদা হয়ে যাবে। ছবিটা কি দেখতে পাচ্ছ, ধরতে পারছো আমি কোথায় বলছি? Yes, ma'am. Yes, ma'am. Yes, নাম ma'am. ধরে বলবো, ঠিক Yes, আছে? ma'am. So C5 to C10, যেখানে দেখো একটা গাড়ির ছবি আছে, মানে পেট্রোল আর সেপারেটেড at that certain temperature, and the composition of petrol is C5 to C10. Gasoline is a one type of refined petrol which are used in aeroplane because these are very lighter. At nearest 170 degree centigrade, there are some C10 to C15 grade of fuel are separated. 10টা থেকে 15টা কার্বনের মতন একটা পোর্শন ওখানে আলাদা হয়ে যায়। That is called kerosene and some part is called paraffin oil. Okay, কারোর বোধহয় মাইক্রোফোন অন আছে, একটু মিউট করো। নেক্সট at C15 to C20, কোনো বইয়ে C15 to C30 ও থাকে। That is at 270 degree centigrade, it is a diesel fuel, যেখানে দেখো ওই ভায়োলেট কালারের ট্রেনের ছবিটা আছে। সো আমার মেইন অবজেক্টিভ হচ্ছে at different temperature we separate at different fractional hydrocarbons. আমি ডিফারেন্ট ফ্র্যাকশনাল হাইড্রোকার্বনে আমি ডিফারেন্ট এই ফুয়েলকে আলাদা করে নিচ্ছি। কেন করছি? শুধু পেট্রোলিয়াম অয়েলকে তো ব্যবহার করতে পারবো না। উই হ্যাভ টু ইনক্রিজ দ্য ভার্সেটিলিটি। আমাকে একে ভেরিয়াস পারপাসে ইউজ করে যেতে হবে যাতে আমি ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট পাই। তো তোমাদের এখান থেকে কি পড়তে হবে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা কাকে বলে, and mention any 3 or 5 products, যে কোনো 3টে ম্যাক্সিমাম 5টা নিজের পছন্দের 5টা প্রোডাক্টের নাম, তাদের কম্পোজিশন এবং তাদের টেম্পারেচারটা মনে রাখবে, আসতে পারে। বোঝা কি গেল কি বলছি? ম্যাম কম্পোজিশন মানে যেটা সি মানে কার্বনের কার্বন কতগুলো আছে ওইগুলো, ওইটুকু ব্যাস। সো ডিফারেন্ট ফ্র্যাকশনস উইথ ডিফারেন্ট নেম, কম্পোজিশন আর ইউজ তো তোমরা জানোই। ইউজ এই সবকটার এমন কোনো প্রোডাক্ট নেই যার ইউজ তোমরা জানো না, সবাই জানে, ঠিক আছে? সো এলপিজি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, মেইন পেট্রোল, ডিজেল, কেরোসিন এই 3টে পড়বেই। অ্যাপার্ট ফ্রম দিস এলপিজি, ন্যাপথা, হ্যাঁ এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। যে কেমিক্যালস বলে যে অংশটা আছে না, ওর মধ্যেই ন্যাপথা, তারপরে গ্রিজ, এইগুলো সব এই পোর্শনের মধ্যেই পড়ে। হলো? So these are fractional distillation. And after fractional distillation, when we are going to use the petrol and diesel, হ্যাঁ বলো।
ম্যাম বলো। বলছি ওই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের ডায়াগ্রামটা আসবে? ম্যাম বলো। ম্যাম বলছি ওই ডায়াগ্রামটা কি আসতে পারে? না না, ডায়াগ্রাম আসবে না। ও, তুমি ডায়াগ্রাম আসবে কিনা জিজ্ঞাসা করলে? না না, ডায়াগ্রাম আসবে না, ডায়াগ্রাম আসবে না। ঠিক আছে, সো দিস ইজ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। নেক্সট উই গো টু দ্য ফুয়েল রেটিং। এটা আমাদের চ্যাপ্টারে, আমাদের সিলেবাসে অ্যাড করেছে ফুয়েল রেটিং। ফুয়েল রেটিং মানে হচ্ছে, এবার চলে আসি আমরা ফোকাস করি পেট্রোল এবং ডিজেলে, বাকিদেরকে ভুলে যাও। বিটুইন পেট্রোল এন্ড ডিজেল আমরা কি তফাৎ আমরা জানি। এক তো আমরা ছোটবেলা থেকে দুটোর ইউজের তফাৎ জানি, একটা ফর লাইটার ইঞ্জিন and another is for heavier engine. Which one is lighter? Petrol. Petrol is for lighter and diesel is for heavier. এটা আমরা জানতাম। এখন আমরা আরেকটা জিনিস জানলাম লাস্ট পিপিটি লাস্ট স্লাইডটা থেকে, যে there is a difference between the number of carbon. Petrol is C5 to C10 and that is C15 to C20. Sometimes it greater than 20 also. তো এই হচ্ছে আমার ফুয়েলের দু রকমের ব্যবহার। এইবার কিছু ফেনোমেনা আমরা পড়বো, এগুলো খুব আরবির তোমাদের সিলেবাসে আছে, তাই আমি এই টপিক গুলোকে শুধু এইভাবেই দিচ্ছি। আচ্ছা, এবার ইমাজিন করো একটা পুরনো গাড়ি, ঠিক আছে, একটা খুব পুরনো, যা অনেক বয়স হয়ে গেছে, এরকম একটা গাড়িকে তুমি স্টার্ট দিতে চলেছো, কি হবে? কে বলতে পারে কি হতে পারে? ম্যাম প্রচুর কার্বন মনোক্সাইড বেরোবে। আর সেটা তো বেরোবে স্টার্ট নেওয়ার পর। স্টার্ট নেওয়ার সময় কি হবে? যখন তুমি চাবিটা ঘোরালে, দেন কি হতে পারে? इजीली स्टार्ट হবে না। मैम कार যখন स्टार्ट আমি ही नहीं होगा। হ্যাঁ, যখন আমি চাবিটা দিই, কিরকম পুরোনো গাড়ি বা ইঞ্জিনের যদি লাইফ টাইম অনেক বেশি হয়, তার যদি আয়ু অনেক বেড়ে গিয়ে থাকে, তাহলে দেখবে, বা ইঞ্জিনের কোয়ালিটি যদি ঠিক না থাকে, দেখবে আমি যেটা বলছি সেটা মেলে কিনা দেখো। তুমি ইঞ্জিনে বা চাবিটা ঘোরালে প্রথমেই একটা ঘর 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 করে আওয়াজ হয়, মানে নিচ্ছে কি নিচ্ছে না, যেটা তুমি দেখবে এই শীতকালে সকালেও হয়। সেটা কিন্তু অনেক সময় ভালো গাড়িরও হয়। সেটা ম্যাডাম ওটা সেটার ওই কারণ ইঞ্জিনটাকে গরম হওয়ার জন্য টাইম লাগে, তো সেজন্য প্রথমে স্টার্ট নেয় না। হ্যাঁ, তো ঘর 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 হয়। আর যদি খুব পুরোনো গাড়ি হয়, বারবার ঘর 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 করতে 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 একটা সময় একটা জার্কিং নেয়, নিয়ে গাড়িটা চলতে আরম্ভ করে। ঠিক কি হয়? কি ইয়েস দেখো, ইয়েস। ইয়েস ম্যাম, আর যদি অন্য কি হয় ইয়েস তাহলে ম্যাম, বলতে ইয়েস পারো। ম্যাম। এটা হচ্ছে, তো এই যে ঘর 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 ব্যাপারটা যে হয়, আর সঙ্গে সঙ্গে যে একটা জার্কিং হয়, যখন গাড়িটার অবস্থা একটু বেশি খারাপ হয়ে যায়, তখন তুমি এই ঘর ঘর আর ঝাঁকুনিটা হতেই থাকে, চলতে চায় না। রাস্তাঘাটে কিছু লোক তখন নেমে ঠেলতে শুরু করে, বিভিন্ন ধরনের উৎপাত হয়। তো এই যে ইনসিডেন্টটা উইথ আ সাউন্ড, দিস সাউন্ড, এই যে ঘর ঘর শব্দটাকে ইংলিশে বলা হয় দিস ইজ আ র্যাটলিং সাউন্ড। র্যাটল স্নেক বলে যে সাপটা আছে, তার লেজে যে একটা আওয়াজ হয়, ঠিক ওইটাকে, অ্যাডজেক্টিভটাকে কাজে লাগিয়ে বলা হয় দিস ইজ আ র্যাটলিং সাউন্ড উইথ আ জার্কিং। এই যে র্যাটলিং সাউন্ড উইথ আ জার্কিং, দ্যাট ইজ কল্ড নকিং। বোঝা কি গেছে নকিং কাকে বলে? ইয়েস ম্যাম। यस मैम। কারোর অসুবিধা আছে বুঝতে? কারোর অসুবিধা আছে? ভাষা পরে পেয়ে যাবে। ইয়েস বুঝতে ম্যাম। কারোর Yes, ma'am. অসুবিধা থাকলে অন করে বলতে পারো। সো যদি আমি লেখার মতন ল্যাঙ্গুয়েজ খোঁজো, তাহলে এটা হচ্ছে সেটা। পরে বুঝিয়ে দিচ্ছি। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ইজ দ্যাট what burns the fuel within its cylinder. ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, বা আগের দিন বলেছিলাম আভ্যন্তরীণ দহন ইঞ্জিন, হচ্ছে সেইটা যেটা সিলিন্ডারের মধ্যে ফুয়েলটা বার্ন হয়, বাইরে দেখা যায় না। And its efficiency depends upon the compression to which the fuel air mixture is subjected at the time of combustion. এবং এই ইঞ্জিনটা, ফুয়েলটা জ্বলে ওঠার জন্য একটা কম্প্রেশন, অর্থাৎ ইঞ্জিনের ভেতর একটা চাপ বা একটা রিয়াকশন হবে, যার জন্য তিনটে জিনিসের দরকার। ফুয়েলকে জ্বালাবার জন্য এয়ার, and parallelly apart from fuel and air you need a initial temperature. So এই তিনটে একটা ইন্টারনাল কম্বাশনে হয়। the greater will be the compression. এই মিশ্রণটা যত ভালো হবে, গাড়ি তত ভালো স্টার্ট নেবে। তো greater will be the compression, higher will be its efficiency.
However, with the increase of compression, যখন এই compression বা reactionটা is happened beyond a certain limit, একটা লিমিটের বাইরে চলে যায়, কোনটা? এই যে মিশ্রণ এয়ার ফুয়েল এবং টেম্পারেচারের মিক্সিং এ যে কম্প্রেশনের বাংলা কম্প্রেশনই হয়, কম্প্রেশন যখন তৈরি হয় সেটা যদি if it goes beyond the limit, then this rattling sound with a jerking has been observed. তখনই এই ঘর ঘর শব্দ, গাড়িটা স্টার্ট নিতে না চাওয়া, এই উৎপাতগুলো শুরু হয়। That is called knocking. This is your writing language. পরীক্ষায় লেখার জন্য এই ভাষাটা প্রোভাইড করা হলো, বোঝা গেল? So this is called knocking. Knocking হচ্ছে ইন্টারনাল কম্বাশনে ফুয়েল, এয়ার আর টেম্পারেচার মিক্স হয়ে গাড়িটা চলবে। যখন এই মিক্সিং এ কোনো একটা ডিস্টারবেন্স হয়, এনিওয়ান কম্পোজিশন হ্যাজ বিন নট প্রেজেন্ট এট এ সার্টেন লেভেল, এই তিনটে ফুয়েল, এয়ার, টেম্পারেচার এর মধ্যে কোনো একজন যদি প্রপার অ্যামাউন্টে না থাকে, then we can observe this type of knocking. So ছবিটা দেখো, খানিকটা ক্লিয়ার হবে। ছবিটা আবার নেমে গেল কেন এর বাইরে বুঝলাম না। এনিওয়ে, বাঁদিকের ছবিটা হচ্ছে নর্মাল কম্বাসন, দ্যাট মিনস নিচে হচ্ছে পিস্টন, সিলিন্ডার, সেখান থেকে এই কম্প্রেশন হয়ে একটা প্রেসার তৈরি হচ্ছে। সেই প্রেসার কম্বাসন চেম্বারের মধ্যে একটা হিট, একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, যেটা তোমার ওপরে যে স্পার্ক প্লাগ, যারা তাদের একটু গাড়ির সম্বন্ধে ধারণা আছে তারা চিনতে পারবে। স্পার্ক প্লাগ, এই স্পার্ক প্লাগে গিয়ে হিটটা সাপ্লাই হচ্ছে, তুমি সেই মুহূর্তে চাবিটা ঘোরাচ্ছ, ফুয়েলটা কানেক্ট হচ্ছে, গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে। এই হচ্ছে ইঞ্জিনের ভেতরের ঘটনা। ফার্স্ট বাঁদিকের ফার্স্টেরটা হচ্ছে নর্মাল কম্বাসন কি করে হয় সেইটা। ডান দিকেরটা যেটা প্রিমেচিওর কম্বাসন বলছে সেটাই হচ্ছে নকিং। সেখানে কি হচ্ছে, সবকিছুই ঠিকঠাক হচ্ছে, বাট দ্য কম্প্রেশন বিকামস মাচ হায়ার, যতটা দরকার ছিল তার বেশি। কম্প্রেশন একটা জিনিস মনে রাখবে, কম্প্রেশন একটা সার্টেন লেভেল অবধি দরকার হয়। এর শুভ নিচে হলেও মাইকটা গাড়ি start- প্লিজ আনমিউট কর ভাই। শুভ মাইকটা হ্যাঁ, প্লিজ কেউ আনমিউট কর। মিউট কর। তো কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে কম্প্রেশন একটা সার্টেন লেভেল অবধি ভালো, একটা নির্দিষ্ট লেভেল। এর নিচে হলে ইফ ইট ইজ বিয়ন্ড দ্য লেভেল দেন ইট ইজ হার্মফুল, ইফ ইট ইজ দ্য বিলো দ্য লেভেল দেন ইট ইজ অলসো হার্মফুল। এর নিচে হলেও ক্ষতি, ওপরে হলেও ক্ষতি। ইন বোথ দ্য কেসেস ইট উইল এফেক্ট ইয়োর ইঞ্জিন। এবার একটা বলতে পারো নকিং বেশি হলে অসুবিধাটা কি? অসুবিধা অ্যাজ সাচ কিছু হয় না, বাট ইট লং টার্ম ইট রিডিউস দ্য এফিসিয়েন্সি অফ ইয়োর ইঞ্জিন। বারবার নকিং হতে থাকলে তোমার গাড়িটার আয়ু কমে যাবে। ওকে, প্রপার মেনটেনেন্স না হলে নকিং বেড়ে যায়। যাদের পার্সোনাল বা প্রাইভেট কারগুলোতে নকিং অতটা দেখা যায় না, কারণ ওগুলো চলে কম, এক, বা দ্বিতীয়ত হচ্ছে একজন ড্রাইভারই থাকে, যার ফলে সেই গাড়ির আয়ু ভালো হয়। গাড়ির আয়ু কখন খারাপ হয়? যখন সে প্রচুর চলে, পাবলিক ট্রান্সপোর্ট, অনেক লোক চালায়, চালানোতে কিন্তু ডিপেন্ড করে গাড়ির হেলথ, ঠিক আছে? তো এই সবের ওপরে নকিংটা ভ্যারি করে। সো নকিং কি আশা করি বোঝা গেল। এইবার হচ্ছে আমাদের নকিং এর যেটা এফেক্ট সেটা, নকিং রিডিউসেস দ্য এফিসিয়েন্সি অফ ইঞ্জিন অ্যান্ড অলসো ড্যামেজ দ্য পিস্টন অ্যান্ড দ্য সিলিন্ডার। মানে ইঞ্জিনটাকে ড্যামেজ করে, সোজা কথা। বারবার যদি বেশি পরিমাণ কম্প্রেশন হতে থাকে, এই সাউন্ড আর জার্কিং যদি বেশি হয়, সো দ্যাট উইল ড্যামেজ ইয়োর efficiency. In case of automobile engine, now some anti-knocking agent is used. ঠিক আছে, এখন কিছু অ্যান্টি নকিং এজেন্ট মিশিয়ে দেওয়া হয় ফুয়েলের সাথে, পেট্রোল বা ডিজেলের সাথে মেশানো হয়, যাতে ওভারঅল নকিংটা একটু কম হয়। এটা হচ্ছে অনেক আপগ্রেডেশন। কিন্তু কোন গাড়ির কতটা নকিং হচ্ছে সেটা তুমি বোঝাবে কি করে? দেখো, একটা ইঞ্জিন যখন তৈরি হয়, there are two sides. একটা গাড়ির দুপাশে দুজন লোক দাঁড়িয়ে থাকে, ওয়ান ইজ ম্যানুফ্যাকচারার অ্যান্ড অ্যানাদার ইজ দ্য কাস্টমার অর দ্য কনজিউমার, যে ওটাকে কিনেছে। সো হোয়াট উইল বি দ্য নকিং ক্যাপাসিটি? হাউ উইল ইউ এক্সপ্রেস অ্যাজ আ ম্যানুফ্যাকচারার? তুমি গাড়িটা তৈরি করেছো,
তার নকিংটা কতটা হবে, প্রত্যেক গাড়িরই নকিং হবে, নকিং হয় না এরকম গাড়ি নেই, বাট কি লেভেলে হবে। সো অ্যাজ এ ম্যানুফ্যাকচারার হাউ উইল ইউ এক্সপ্রেস, isn't it? দেখে নি কি করে এক্সপ্রেস করা হয়। ফর পেট্রোল it is called octane number. Octane means 8. 8. For petrol it is known as octane number. For diesel it is known as cetane number. অর্থাৎ আমরা যখন গাড়ি কিনবো বা আমরা যখন তাতে ফুয়েল ঢালবো, তো আমাকে we have to know what will be the octane number if you have a petrol engine or cetane number if you have a diesel engine. এখানে একটা জিনিস মনে রাখতে হবে, this is a technical term. সুতরাং যে কনজিউমার, তুমি একটা গাড়ি কিনতে যাচ্ছ কাল, সাধারণ মানুষ কিন্তু তার অক্টেন নাম্বার সিটেন নাম্বার জানতে চাইবে না, জেনে সে কিছু বুঝবেও না, বাট ম্যানুফ্যাকচারার জানবে অক্টেন নাম্বার তার গাড়ির কত, কিরম তার গাড়ির লাইফ টাইম, কিরম তার গাড়ির পারফরমেন্স হতে পারে। সো ইট ইজ আ টেকনিক্যাল টার্ম। নর্মালি তুমি গাড়ি কিনতে গিয়ে যদি বলে ওঠো অক্টেন নাম্বার কি, উত্তর কোনোদিন পাবে না গাড়ির দোকানে গিয়ে, ঠিক আছে। তো চলে আসি অক্টেন নাম্বার কি, আগে আমি বুঝিয়ে নি, তারপর আমি দেখাচ্ছি। এটা মাথাতে সবাই, ইচ অ্যান্ড এভরি, এখন যতজন লোক আছো সবাই কিন্তু এই জিনিসটা মাথায় বসিয়ে নেবে, এটা একটু টাফ আছে। অক্টেন নাম্বার কি? The octane number is a fuel that contain percentage of isooctane and a percentage of N-heptane. Here the knocking capacity of your desired engine will be the same of that knocking of that particular mixture. এটা বোঝা গেল না, বোঝার কথাও নয়। এখানে কিছু জিনিস আমি আগে দেখিয়ে নিই, তারপর আমি বলছি। অক্টেন নাম্বার অ্যানালিসিস করতে গেলে আমাকে দুটো কম্পাউন্ড নিতে হয়। আগে বাংলায় বলছি, এরপর ইংলিশে বলবো। অক্টেন নাম্বার অ্যানালিসিস করতে গেলে দুটো কম্পাউন্ড নিতে হয়। ম্যাম ওয়ান ইজ আইসো অক্টেন। হ্যাঁ বলো বলো, কি হলো? হ্যালো, কি আমার কথা শোনা যাচ্ছে না? Yes, হ্যাঁ, ma'am. yes, madam. হ্যাঁ ম্যাম, ম্যাম you নেটটা are audible. প্রবলেম করছে, নেটটা প্রচন্ড প্রবলেম করছে। ও ম্যাম বলছিলাম যে এখানে নিচে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম নেটটা প্রচন্ড প্রবলেম করছে। যাই হোক ম্যাম, বলছিলাম যে যে ছবিটা দিয়েছেন সেই ছবিটার নিচে অনেকটাই দেখা যাচ্ছে না ম্যাম। তোমার কি মোবাইল? তুমি কি Yes, মোবাইল ma'am. থেকে দেখছো? ঘুরিয়ে Yes, ma'am. নিয়েছো, Yes, ma'am. হরাইজন্টাল করে নিয়েছো? কিন্তু আমার তো স্ক্রিনের না, মধ্যে আছে সেটা রে করা বাবু। হয়নি। দাঁড়াও, হ্যাঁ এইবার এবার দেখা দেখো তো যাচ্ছিল, ছোট। এবার দেখা যাচ্ছিল। হ্যাঁ ম্যাম, ঠিক আছে ঠিক আছে। Ma'am, rotate Ma'am, করতে দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। আচ্ছা এবার ঠিক আছে। সো হ্যাঁ ম্যাম। আইসো হ্যাঁ ম্যাম, ওকে, দেখা যাচ্ছে সো দেখা যাচ্ছে অক্টেন টু অ্যানালিসিস অক্টেন নাম্বার, এবার একটু মিউট কর, শোনো সবাই। টু অ্যানালিসিস অক্টেন নাম্বার উই হ্যাভ টু ইউজ টু টাইপস অফ কম্পাউন্ডস। ওয়ান ইজ আইসোঅক্টেন, দ্যাট ইজ 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন, মানে আইসোঅক্টেনের ইউপ্যাক নেম হচ্ছে 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। আইসোঅক্টেনটা ডাক নাম, ওটা হচ্ছে ভালো নাম। Which have octane number 100, means if you use the isooctane as a fuel, then your car will never face any knocking. তুমি কখন 100-100 পাও? যখন তোমার সব অঙ্ক ঠিক হয়। তো ও আইসোঅক্টেন কখন 100-100 পেয়েছে? যখন ওর কোনো নকিং হচ্ছে না, ও কোথাও দাঁড়াচ্ছে না, চলতেই থাকছে। And parallelly there is another compound, that is heptane. Heptane means 7 carbon. The octane number is 0. তার মানে if we use the heptane as a fuel, your car will never start. Is that clear to all? আমি একটা গাড়ি ম্যানুফ্যাকচার করি, তুমি Yes, ma'am. একটা মানুষ নিজে চিন্তা করো, তুমি একটা গাড়ি তৈরি করছো, তোমাকে এর অক্টেন নাম্বারটা জানাতে হবে। অক্টেন নাম্বার মানে যে কিরকম গাড়িটার নকিং হয়। আমি কিনছি তোমার গাড়িটা, আমি কিনবো, আমার জানাটা তো দরকার যে তোমার ইঞ্জিনের পারফরমেন্স কিরকম, তুমি কি জিনিস আমাকে বেচতে চলেছো।
সো তোমাকে অকটেন নাম্বারটা জানতে হবে অ্যাজ এ ম্যানুফ্যাকচারার। তো কিভাবে করতে হয়? অকটেন বা নকিং হবে, নকিং হয় না এরকম কোনো গাড়ি প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো তোমাকে ওটাকে বর্ণনা করতে হবে। এবার ধরো তিনটে ছেলে আছে, খুব সাধারণ গল্পের মতো শোনো, এ বি সি, তোমাদের ক্লাসের মধ্যে থেকেই তিনজন। আমি একটা ছেলেকে ডাকলাম এ, তাকে বললাম যে এ কেমন ছেলে। কেমন ছেলে তুমি কোনো উত্তর দিতে পারবে? এর কোনো ইউনিট হয়? হয় না। তুমি কি বলবে? বি এর থেকে একটু খারাপ কি সি এর থেকে একটু ভালো। আমি বা তুমি বললে 60% অফ বি, 40% অফ সি, মানে বি এর যা নেচার তার 60% এবং সি ছেলেটা যে আছে তার যা নেচার তার 40%। এই যদি মেলাই তাহলে এ হচ্ছে এ। তা আমি বুঝলাম আচ্ছা এ নামে যে ছেলেটা আছে তার এখন এইরকম স্ট্যাটাস। তো সেরকম এখানেও আমাকে একটা কম্পারেটিভ ডেটা দেওয়া হয়। এটা কোনো গ্রাম কিলোগ্রাম নয়। এই ধাক্কা আর এই সাউন্ডটাকে তুমি কোনো একটা সিঙ্গেল ইউনিটে এক্সপ্রেস করতে পারবে না, এখনো অব্দি সেটা বেরোয়নি। এটাকে একটা কম্পারেটিভ ডেটা দিয়ে বলা হয়। সেই কম্পারিজন করার জন্য আমি যেমন বি আর সি ছেলেটাকে নিয়েছিলাম, সেরকম এখানে আইসোঅক্টেন আর এন হেপটেনকে নেওয়া হয়। এবার এই দুটোকে মিশিয়ে মিশিয়ে দেখা হয় যে আমার গাড়িটা এদের কিরকম কম্বিনেশনে আসে। আমি যেমন বলেছিলাম 70% আর 30%, সেরকম এই আমার গাড়িটাও কিরকম, বোঝা গেল? এই হচ্ছে এর কম্পেয়ার করার টাইপ। দেখা গেল, এবার এক্সাম্পল জায়গাটা পড়ো। ফর এক্সাম্পল, a petrol which burns like 90% or 90:10 mixture of isooctane and N-heptane, যদি আমার একটা এমন গাড়ি তৈরি করে থাকি যে গাড়ির নকিংটা 90% আইসোঅক্টেন যে কিনা খুব ভালো ছেলে এবং 10% N-heptane যে কিনা খুব খারাপ ছেলে, তাদের মিক্সচারের মতন বিহেভ করে কোনটা? আমার গাড়িটা। যদি এই 90% আইসোঅক্টেন এবং 10% এনহেপটেনের মতন বিহেভ করে, তাহলে আমার গাড়ির অক্টেন নাম্বার হবে 90। 90 মিনস যে ভালো তার সংখ্যাটা নিলাম। আমাকে তো বেচতে হবে গাড়িটা। বোঝা কি গেল? দেখো, ইচ এন্ড এভরিওয়ান কে বলছি অক্টেন নাম্বার কি করে ঠিক করা হয় একটা গাড়ির, সেটা কি বুঝতে পেরেছো? না পারলে আবার বোঝাবো। ম্যাম এটা আরেকবার একটু বললে ভালো 40 হতো, তাহলে ম্যাম ওটা অক্টেন নাম্বারটা কি 60 হতো? কি আরেকবার বলো। বলছি ম্যাম মিক্সার এই যে রেশিওটা যদি 60:40 হতো তাহলে কি ম্যাম অক্টেন নাম্বারটা 60 হতো? হ্যাঁ হ্যাঁ 60 হতো। মানে যেটা আইসোঅক্টেনের পার্সেন্টেজ বেশি থাকবে সেটা? না না, পার্সেন্টেজ বেশি থাকবে যেটা সেটা নয়, যেটা আইসোঅক্টেনের আছে সেটাই, কারণ আইসোঅক্টেন ইজ গুড বয়। বোঝা গেল? ম্যাম আইসোঅক্টেনের রেশিও মানে আইসোঅক্টেনটা কম থাকলেও ওটাই নেওয়া হবে? ইয়েস। ম্যাম সাপোজ যদি ম্যাম ধরুন একটা হচ্ছে 40 আছে, মানে ধরুন আইসোঅক্টেন 40 আছে আর এনহেপটেনটা 60 আছে, তার মানে 40 অক্টেন নাম্বার ইজ 40, তাই তো? হ্যাঁ, অক্টেন নাম্বার ইজ 40 এবং এটাও জেনে তাহলে তো রাখো ম্যাম তোমার ওটা গাড়ি গুড, কোনদিন বাজারে আসবে না। মানে ম্যাম ওটা ওই ফুয়েলটা তো গুড মানে খারাপ তাহলে ওটা? তাই তো খারাপ, বলছি ওই গাড়ি কোনদিন বাজারে আসবে না। ইয়েস ম্যাম। আচ্ছা ম্যাম। তো বিলো 80 ইজ নট পারমিটেড ইন নর্মাল কমার্শিয়ালি মার্কেটে যত গাড়ি দেখছো বিলো 80 ইজ নট পারমিটেড। বোঝা কি গেল? ইচ অ্যান্ড এভরিওয়ান যারা মাইক অন Yes, করে ma'am, কথা yes, ma'am. বলছো, যে 5 জন রোজ কথা বলো, আমি শুধু তাদেরকে বলছি না, বাকি সবাইকে বলছি, কোনো লজ্জা নেই। বুঝেছো কি? এটা বই পড়ে বুঝবে না, এটা এখান থেকেই বুঝতে হবে। ইউ হ্যাভ নো চয়েস। আচ্ছা, এইবার আমি আরেকটা জিনিস, দাঁড়াও যদি স্ক্রিনটা শেয়ার করতে পারি তাহলে আমি দেখাচ্ছি। একটু দাঁড়াও। ম্যাম স্ক্রিন শেয়ারিং তো অফ হয়ে গেল ম্যাম। হ্যাঁ জানি, আমি চেঞ্জ করছি। এটা কি দেখতে পাচ্ছো? সাদা। Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. দেখো, এখানে Yes, আমি ma'am. একটা খুব সাধারণ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে আমি একটা খুব সাধারণ ফিগারে বোঝাচ্ছি। কিরকম? দুটো ইঞ্জিন আছে, এটা একটা ইঞ্জিন আরেকটা এটা একটা ইঞ্জিন, ঠিক আছে? দুটো ইঞ্জিন, দিস আর ইঞ্জিন। দিস ওয়ান ইজ টেস্ট ইঞ্জিন। টেস্ট মানে তোমার গাড়ি নয় এটা, এটা হচ্ছে তুমি যে ম্যানুফ্যাকচারার, তোমার ফ্যাক্টরিতে একটা টেস্ট আছে, অক্টেন নাম্বার টেস্ট করার একটা ইঞ্জিন হয়। এই যে আইসোঅক্টেন আর এনহেপটেন, এটা যে তুমি মেশাবে, কোথায় মেশাবে? ফুয়েলে তো মেশাতে পারবে না,
তোমাকে আলাদা একটা জায়গায় টেস্ট করে দেখতে হবে কার মতন ম্যাচিং হয়। তো দিস ইজ ইয়োর টেস্ট ইঞ্জিন, দিস ইজ নট আ কার, এন্ড দিস ইজ তোমার, এটা তুমি যে গাড়িটা তৈরি করেছো সেটা, এটাকে আমি ইউ হিসাবে বলছি। দুটো ইঞ্জিন আমার কাছে আছে। এই যে ইঞ্জিনটা আমি তৈরি করেছি, দিস হ্যাভ সাম নকিং, এর মধ্যে কিছু হচ্ছে মিন্স মানে আওয়াজ, ঝাঁকুনি, ধোঁয়া কিছু তুমি দেখতে পাচ্ছ, হবেই। সে তুমি যে যত ভালো গাড়ি কেনো না কেন, কিছু না কিছু নকিং এতে হবে। নাও ইয়োর রেসপন্সিবিলিটি কি, এটা কি নাম্বার দিয়ে এক্সপ্রেস করা। আমি যে কিনবো, এটা তোমাকে নাম্বার দিয়ে আমি বুঝবো যে গাড়িটার নকিংটা কতটা, আমার গাড়িটা কিরকম চলবে। তার জন্য তোমাকে কি করতে হবে, টেস্ট শুরু করতে হবে। টেস্টটা কি দিয়ে করলাম, প্রথম আমি, আচ্ছা এইটা হচ্ছে আইসো অক্টেন, হ্যাঁ একটা আইসো অক্টেন, পুরোটা বাবা আমি লিখতে পারছি না, প্যাডে মাউস প্যাডে লিখছি তো হচ্ছে না, আইসো অক্টেন। আর আরেকটা হচ্ছে হেপটেন, ঠিক আছে, আমি এই হিসাবে বলছি, আশা করি তোমাদের বুঝতে পারবে। আমি দুটো মিক্সচার নেব, আইসো অক্টেন আর হেপটেন। প্রথম আমি আইসো অক্টেন নিলাম 40 সাপোজ, যেটা ও এক্ষুনি বলছিল কে জানো, আর হেপটেন নিলাম 60, ঠিক আছে। এইবার আমি দেখলাম এই গাড়িতে দিয়ে কিরকম নকিং হচ্ছে, দুটো কি সেম, এইটা আর এইটা কি সেম, তোমার আমার টেস্ট ইঞ্জিন নো আর ম্যাম, তুমি যে গাড়িটা নকিংটা অনেক তৈরি কম করেছো হচ্ছে দুটো কি টেস্ট সেম? ইঞ্জিনে। টেস্ট তাহলে ইঞ্জিনে যদি নকিং সেম কম হয়, হচ্ছে। হ্যাঁ যদি সেম হয় তাহলে তুমি বলবে, যদি সেম হয় তাহলে বলবে এর নকিং নাম্বার হচ্ছে 40, কার, এই গাড়িটার, বোঝা গেল। এর নকিং যদি ধরে নিলাম সেম, তাহলে এই গাড়িটার নকিং নাম্বার হচ্ছে 40। তাহলে তুমি গাড়িটা যে ম্যানুফ্যাকচারার হিসাবে তোমাকে ওখানে নকিং নাম্বার সাপ্লাই করতে হবে, তুমি সেখানে বলে দিলে এর নকিং নাম্বার 40, যে গাড়িটা কিনবে সে এটাকে বুঝে নেবে যে এর নকিং নাম্বার 40। এইবার দেখা গেল তুমি মিললো না, সামহাউ আমার এই পার্সেন্টেজটা মিললো না, সেম টাইপ অফ নকিং হলো না, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি না, আমাকে তাহলে এখনো টেস্ট করে যেতে হবে, ঠিক আছে, টেস্ট করে যেতে হবে। এবার আমি একটা ডিফারেন্ট কম্পোজিশন ইউজ করলাম, ধরে নিলাম এখানে আমি 70 দিলাম আর এখানে আমি 30 দিলাম, মানে একটা টেস্ট ইঞ্জিনের মধ্যে 70 ভাগ আইসো অক্টেন আর 30 ভাগ এন হেপটেন দিয়ে দেখছি টেস্ট করে কিরকম নকিং হয়, ঘর 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 ধাক্কা কিরকম হচ্ছে। তাতে দেখা গেল যে টাইপের নকিং হচ্ছিল সেটা আমি যে গাড়িটা ম্যানুফ্যাকচার করেছি তার সাথে মিলছে। তাহলে আমি কি লিখবো, আমার নকিং নাম্বার, এই যে ইঞ্জিনটার নকিং নাম্বার এখন কত, কে বলতে পারে? 70 70 7। তাহলে আমি 72 মার্কেটে, এই 72 কোত্থেকে এলো, 70, ম্যাম 70 হ্যাঁ তাহলে আমার এখন নকিং নাম্বার কত হবে গাড়িটার, 70। তাহলে আমি মার্কেটে এটাকে বলবো আমার গাড়িটার অক্টেন নাম্বার হচ্ছে 70। বোঝা কি গেল, দেখো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বাট ম্যাম মার্কেটে আমি কিভাবে এটাকে মানে ছাড়বো, কারণ মার্কেটে তো বিলো 80 তো মানে পারমিটেড নয়। এটা আমি এক্সাম্পল দিলাম, তুমি বুঝতে পারছো কিনা সেটা দেখলাম, ওকে ওকে এই দেখানো। এবার যখন তুমি ইন্ডাস্ট্রিতে পড়বে তখন তো তুমি সেইভাবে জেনেই যাবে, ঠিক আছে। তো দেখা গেছে বিলো 80 ইজ নট পারমিটেড। জেনারেলি মার্কেটে যে গাড়িগুলো থাকে কেউ 80 নিচে নয়, এক। আচ্ছা বেশি ভালো কারা আর কম ভালো কারা, শোনো। সিগনালে দাঁড়িয়ে আছো, প্রত্যেক মানুষেরই হয়েছে জীবনে, সিগনালে দাঁড়িয়ে আছো, সিগন্যাল লাল থেকে হলুদ হবে বা লাল থেকে হলুদ হয়ে সবুজ যাবে, অর্থাৎ সিগন্যালটা ছাড়বে যাকে বলে। তুমি গাড়ি নিয়ে রেডি হচ্ছো বা বাসে বসে আছো, দেখলে পাশ থেকে একটা গাড়ি, একটু যারা দামি গাড়ি ধরো এই অডি ফডি বা একটু বিএমডব্লিউ এই সিরিজের যে গাড়িগুলো হয়, তুমি দেখলে যেই সিগন্যালটা লাল থেকে হলুদ হলো, তুমি যখন ঘর ঘর করে চালিয়ে জেব্রা ক্রসিংটা পার করতে পারোনি, ও দেখলে পাশ থেকে শু করে চলে গেল, দেখেছো, অভিজ্ঞতা হয়েছে? ইয়েস Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. মুহূর্তের মধ্যেও মিলিয়ে গেল, তুমি Yes, তখনও ma'am. চেষ্টা করে যাচ্ছ বেরোবে ওখান থেকে। তো যারা ওই হুশ Yes, করে ma'am. চলে গেল, সোজা কথা, যাদের দাঁড়াতে ছাড়তে কোনো রকম জার্কিং কোনো রকম আওয়াজ হয় না, জানবে তারা 95 অ্যাবাভ। তাই জন্যই তাদের দাম অত আকাশ ছোঁয়া, শুধু গাড়ির চকচকে বডি বলেই ওদের দামটাও তো নয় গো।
আর 80, 85, 87 যে এই রেঞ্জের গাড়িগুলো ম্যাক্সিমাম যেগুলো রাস্তায় দেখা যায় সেগুলো। আমি আর কোম্পানির নাম বলছি না, কারণ সেগুলো তার প্রুফ ডেটা আমার কাছে নেই, কিন্তু এই 80 ওরিয়েন্টেড করে ম্যাক্সিমাম গাড়ি তুমি দেখতে পাবে। আর যেগুলো খুব হাই মানে দামের গাড়ি হয় তাদের অক্টেন নাম্বার প্রায় 100 এর কাছে চলে যায়। 100 কেউ হবে না, 100 হওয়া সম্ভব নয়, প্র্যাকটিক্যালি ওই 95 অ্যাবাভ হয়। এই হচ্ছে তোমাদের অক্টেন নাম্বার। বোঝা গেল আশা করি। এইবার আমি চলে আসি Yes, আবার Yes, আমার Yes, ma'am. নেক্সট টপিকে। এই গেল হচ্ছে তোমাদের পেট্রোলের গল্প, ঠিক আছে? এই হলো পেট্রোল। এইবার চলে আসি ডিজেলের কি হয়। ডিজেলের ক্ষেত্রে দিস ইজ নোন অ্যাজ সিটেন নাম্বার। আমি ঘটনাটা আর বোঝাচ্ছি না, বিকজ বোথ আর সেম, একইভাবে অ্যানালিসিস হয়। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে আগে যেখানে পেট্রোল ছিল এখন সেখানে ডিজেল। আগে যেখানে আইসো অক্টেন ছিল সেখানে এখন সিটেন। সিটেন মানে নাম্বার অফ কার্বন ইজ 16। আগে যেখানে এন হেপটেন ছিল এখন সেখানে আলফা মিথাইল ন্যাপথালিন। So cetane number of cetane is 100. Cetane is a good boy. If we use cetane, বুঝলাম না ম্যাম। তফাৎটা কিছুই না, অক্টেন আর সিটেনের মধ্যে তফাৎটা হচ্ছে ওটা পেট্রোলের, এটা ডিজেলের। বোঝা গেল? এটা বুঝেছো? যেখানে আইসো পেট্রোলের সময় কি ব্যবহার করতে? আইসো অক্টেন। Yes, ma'am. Yes, ma'am. আইসো অক্টেন কি ছিল? গুড বয় ছিল, ওটা ইউজ করলে তোমার নকিং হবে না, তাই তো? এখানে তার জায়গায় ma'am. হচ্ছে সিটেন। সিটেন মানে হচ্ছে প্রথমটা, যেটা 16টা কার্বন, যেগুলো তুমি জিগজ্যাগ জিগজ্যাগ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জয়েন্টে কার্বন আছে। এন হেক্সাডেকেন, বোঝা গেল? দ্যাট ইজ সিটেন কম্পাউন্ড। ওটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড লেখার স্টাইল। এখন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি সিলেবাসে নেই, তাই আমি আর এর মধ্যে ঢুকছি না। তো এই যে জিগজ্যাগ দেখতে পাচ্ছ, অল আর কার্বন। তো কার্বন যদি নাম্বার অফ কার্বন যদি 16 হয়, that is cetane, it is a good boy. Here if you use cetane you face no knocking. cetane যদি ইউজ করো তোমার কোনো নকিং হবে না, আইসোঅক্টেনের মতো। আর তার প্যারালাল হচ্ছে আলফা মিথাইল or 1 methyl naphthalene. If we use alpha methyl naphthalene, your car will never start, just like n-heptane in octane. বোঝা কি গেল? আগে অক্টেন নাম্বারের সময় ছিল আইসোঅক্টেন আর এনহেপটেন, এবারে পেট্রোলের সময় হলো সিটেন আর আলফা মিথাইল ন্যাপথালিন। সরি ম্যাম, এটা ডিজেল তো হবে? ইয়েস, এটা ডিজেল হবে। সিটেনের ক্ষেত্রে এটা হচ্ছে ডিজেল। ম্যাম এখানে বলো কি কি লাগবে এখানে, মানে ওই আলফা মিথাইল। আলফা মিথাইল যেখানে খুব সহজ ভাবে বোঝো, আগেরটাই ছিল আইসোঅক্টেন, এটাই হচ্ছে এন হেক্সাডেকেন বা সিটেন, নরমাল সিটেন। আর আগে যেখানে নিয়েছিলে হেপটেন সেখানে এখন নেবে আলফা মিথাইল ন্যাপথালিন। বোঝা গেছে? জাস্ট কম্পাউন্ড দুটো আলাদা। আর ইঞ্জিনটা হবে ডিজেল ইঞ্জিন। এইবার সেখানে তুমি বিভিন্ন পার্সেন্টেজে মেশাবে, যেরকম আমি আগে ফিগার ড্র করে দেখালাম, সেখানে তুমি বিভিন্ন পার্সেন্টেজে মেশাবে, যেখানে গিয়ে মিলবে সেই সিটেনের নাম্বারটা হবে এর অক্টেন, এর সিটেন নাম্বার। বুঝতে পেরেছো? আইসো অক্টেনের নাম্বারের ওপর বেস করে হয় অক্টেন নাম্বার, সিটেনের ওপর বেস করে হয় সিটেন নাম্বার। অক্টেন আর সিটেন ভাষা দুটো এন নিয়ে আসেনি, ওদের কম্পাউন্ডের নামটাই হচ্ছে ওদের নাম। বুঝতে পেরেছো? একটু একজন জিজ্ঞাসা করছিলেন না যে আইসো অক্টেনের নাম্বারটা নেবো না এন হেপটেনের নেবো, নাম্বারটার নাম কি? অক্টেন নাম্বার, তাহলে তুমি অক্টেনের নেবে। এইখানে নাম্বারটার নাম কি? সিটেন নাম্বার। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সিটেন, নট দ্য আদার ওয়ান। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে যে a diesel engine which burns like 90% of cetane and 10% of alpha methyl naphthalene, so the cetane number will be 90, that is the number of cetane. তাহলে এবার একটা জিনিস বলো দেখি ক্লিয়ার হলো কিনা। সেটা হচ্ছে you have a engine which burns like 80%, ভালো করে শুনবে, 80% cetane
and 20% alpha methyl naphthalene. So what will be the C10 number of your engine, diesel engine? 80 18 80 Right, Ma'am, 80. 80. হুম, তোমাদের এখানে কোনো নিউমেরিক্যালস আসবে না, তোমাদের এখানে ডেফিনেশনটাই আসবে। তিনটে ডেফিনেশন আসতে পারে, নকিং, অকটেন, সিটেন। ডেফিনেশন আমি এখানে লিখিয়ে দিলাম, নিজেরাও কোনো সোর্স থেকে পড়তে পারো, কিন্তু আগে বুঝে নাও, বুঝলে তোমার লিখতে অসুবিধা হবে না। আদারওয়াইজ ভাষাটা কিন্তু একটু খটোমটো, বিকজ ইট হ্যাজ নো ইউনিট, ইট ইজ আ কম্পারেটিভ ডেটা। তুমি একটা জিনিসকে এক্সপ্রেস করতে চলেছো অন্য দুটো জিনিসকে দিয়ে কম্পারিজন করে। সেই দুটো জিনিস কিন্তু তোমার ফুয়েলে থাকে না, আদপে ফুয়েলে থাকে অন্য কম্পোজিশন। তুমি কম্পারিজন করার জন্য শুধু ওদের দুজনকে নিয়ে এসছো। সো দিস ইজ আ লিটল বিট ডিফিকাল্ট। আশা করি এখন সবার ঢুকেছে মাথায়। সো ফুয়েল রেটিং ma'am. এইভাবে হয়। পেট্রোল ডিজেলের ক্ষেত্রে অকটেন নাম্বার এন্ড সিটেন নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ অ্যাবাউট ইয়োর ইন্টারনাল ইঞ্জিন। তোমার ইঞ্জিনের কন্ডিশন কি সেটা জানার জন্য অকটেন নাম্বার, সিটেন নাম্বার খুব দরকার। আগেই বলেছি, নাও টু রিডিউস দ্য নকিং, সাম অ্যান্টি নকিং কম্পাউন্ড হ্যাজ বিন ইউজড। এখন কিছু অ্যান্টি নকিং কম্পাউন্ড ব্যবহার করছে ফুয়েল বা ডিজেলের মধ্যে। সেগুলো কি করে না, এটা ইমপ্রুভ করে কম্বাসন ইঞ্জিনের পারফরমেন্সকে, সে যাতে আরো স্মুথ রান করতে পারে, কোনো জার্কিং যাতে কম হয়, বিশেষত এই অ্যান্টি নকিং কম্পাউন্ড তারই উদ্দেশ্য। তো এক্সাম্পল দেখে নি, পেট্রোল ইঞ্জিন, ইট ইজ টেট্রাইথাইল লেড। আগে, এটা এখন অতীত হয়ে গেছে, এখন আর ব্যবহার করা হয় না। আগে টেট্রাইথাইল লেড ব্যবহার করতো, পেট্রোলের সাথে মিশিয়ে দেওয়া হতো, যাকে আমরা এখনো শুনতে পাই লেডেড পেট্রোল বলে চলে। আর এখন যে গাড়িগুলো মার্কেটে এসে গেছে, এরা সবাই হচ্ছে আনলিডেড ফুয়েল বা আনলিডেড পেট্রোল ব্যবহার হয়। বিকজ লেড পরবর্তীকালে প্রমাণ হয়েছে লেডের অনেক ধরনের আফটার এফেক্ট আছে, মানে গাড়িতে লেড ডিপোজিট হয়ে যায়, তোমার ফুয়েল বা মোবিল যখন লিক করে না রাস্তাঘাটে, তো আশেপাশের মানে ওয়াটার বডি, যে তুমি যেখান দিয়ে গাড়িটা চালিয়ে যাচ্ছিলে তার আশেপাশে জমিতে লেডের কন্টামিনেশন পাওয়া গেছে। লেড কন্টামিনেশন সেই জমি থেকে কন্টামিনেট হতে হতে আশেপাশের যে যদি চাষবাস হয় তার মধ্যে, আশেপাশে যে গবাদি পশু যে ক্যাটেলসরা আছে, গরু ছাগল, তাদের শরীরে, সেখান থেকে মানুষের শরীরে এইভাবে ছড়িয়ে যাচ্ছিল। যার ফলে টেট্রাইথাইল লেড এখন ব্যান করে দিয়েছে। এর বদলে এখন এসছে ক্রেসাইল ডাইফিনাইল ফসফেট, মিথাইল টার্সিয়ারি বিউটাইল ইথার, এগুলো শুধু নাম হিসাবে মনে রাখবেন। And in case of diesel engine, the ethyl nitrate, amyl nitrate, these are used. These are also known as dopants. তোমার শর্ট কোশ্চেন পরীক্ষার জন্য সেটা আমি এখানে লিখে রাখলাম যে ডিজেল ইঞ্জিনে, পার্টিকুলারলি ডিজেল ইঞ্জিনে যে অ্যান্টি নকিং কম্পাউন্ড ব্যবহার হয় তাকে ডোপ্যান্টসও বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে পেট্রোলের সংক্রান্ত জিনিস। এবার আমরা চলে আসবো গ্যাসিয়াস ফুয়েল। ঠিক আছে, গ্যাসিয়াস ফুয়েলে কি থাকে? ম্যাডাম একটা কোশ্চেন ছিল। বলো বলো। বলছি ম্যাডাম, নকিংটা কিভাবে মেজার করে? যা, এই যে বললাম অকটেন নাম্বার আর সিটেন নাম্বার দিয়ে, ওই যে টেস্ট ইঞ্জিন ওর ভেতরে বিভিন্ন পার্সেন্টেজে মিশিয়ে মিশিয়ে দেখে কোনটার মতো হচ্ছে, সেটা যার মতন হবে সেই নাম্বারটাই হবে অকটেন নকিং নাম্বার। ম্যাডাম ওটা তো অকটেন নাম্বার হবে, নকিংটা মেজার করে কিভাবে? ধরুন একটা ইঞ্জিনে নকিং হচ্ছে এতটা, ওটা কিভাবে আমরা মানে ডেসক্রাইব করব? ডেসক্রাইব করবো মানে কি করে টেস্ট করব না কি করে রিপোর্ট জমা দেবো, কোনটা? ধরুন ম্যাডাম একটা ইঞ্জিনে দিলাম 40:60, আর একটা ইঞ্জিনে ধরুন 60:40, ঠিক আছে? না, এবার দুটোতে কি করে ডিফারেন্ট নকিং এর লেভেলটা মেজার করব কিভাবে? সেম কাইন্ড অফ সাউন্ড আর সেম কাইন্ড অফ জার্কিং হলে। ওইটা ম্যাডাম কিভাবে মানে মেজার করে? ওই যে বললাম টেস্ট ইঞ্জিনের মধ্যে ডিফারেন্ট পার্সেন্টেজের আইসো অকটেন বা যা, যদি পেট্রোল হয় একরকম, যদি ডিজেল হয় আরেক রকম, বিভিন্ন পার্সেন্টেজে মেশায়, মিশিয়ে সেই গাড়ি, ওটা একটা টেস্ট ইঞ্জিন, ওটাকে ইঞ্জিনটাকে রান করিয়ে দেখায় কিরকম জার্কিং, কিরকম সাউন্ড হচ্ছে। আর আরেকটা গাড়ি যেটা ম্যানুফ্যাকচার হয়ে এসছে সেইটাকে স্টার্ট করে দেখে যে কি টাইপের নকিং হচ্ছে। দুটোর সাউন্ড, দুটোর জার্কিং যদি সিমিলার হয়ে যায় তাহলে সেই নাম্বারটাই হবে এর নাম্বার। বোঝা গেল?
তার মানে ম্যাডাম ওই সাউন্ড আর জার্কিংটা ওইটাই মানে মেজার করে, তাই তো? সাউন্ড আর জার্কিংকেই মেজার করা হয়। এক্স্যাক্টলি। ঠিক আছে। গাড়ি যখন ম্যানুফ্যাকচার হয় দেখবে যে মানে ইন্ডাস্ট্রির মধ্যে যদি কখনো ঢোকো, এই হিন্দ মোটর টিন মোটর এইসবের মধ্যে যদি কখনো ঢোকো যেখানে ম্যানুফ্যাকচার হয়, দেখবে ওখানে একটা রাফ রোড থাকে, এবড়ো খেবড়ো রাস্তা। সে এবড়ো খেবড়ো রাস্তা মানে তোমার মানে কোমর টোমর খুলে যাবে এরকম এবড়ো খেবড়ো রাস্তা। এদিকে সারা ফ্যাক্টরিটা ঝাঁ চকচকে। কেন? ওই এবড়ো খেবড়ো রাস্তাটার প্রয়োজনীয়তা কি ছিল? ওখানে গাড়ির ইঞ্জিন তৈরি হওয়ার পর ওকে টেস্ট করিয়ে দেখা হয় যে ও কি ধরনের, ও শক অ্যাবজর্বার, সাউন্ড কি ধরনের ও জার্কিং নিতে পারছে। বোঝা গেল? এটাও এক ধরনের টেস্টিং, এগুলো ফিজিক্যাল টেস্টিং। তো এই ওকে অক্টেন ম্যাডাম। নাম্বার, সিটের নাম্বারও তাই, এই সাউন্ড জার্কিং এই দেখে টেস্ট করে যে কতটা ও মানে নিতে পারছে, কোন কতটা ধাক্কা গাড়িটা সহ্য করতে পারছে। এই যে অ্যাক্সিডেন্টাল যে হয় দেখবে গাড়িগুলো ইয়ে হয়ে কোনো গাড়ি তুবড়ে যায়, কোনো গাড়ি ওর থেকে কম্পারেটিভলি ভালো থাকে, এইগুলোরও ওরা নিয়ে গিয়ে টেস্ট করে। যখন গাড়ি ম্যানুফ্যাকচার হয় না অনেক ধরনের টেস্টিং হয়, ওইটারও টেস্টিং কি করে নিজেরাই গাড়িগুলোকে ধাক্কা খাইয়ে ওই জন্যই দেখে কি বুলেট ও- বাইক গুলোর ওরকম আওয়াজ হয় ফটফট করে সব সময়? না না, ওটা তো একটা মানে সাইলেন্সার বলে একটা জিনিস থাকে, ওটা ওর একটা আইকন, মানে ওটা ওর ওই সাইলেন্সারের পার্টে কিছু চেঞ্জেস করা থাকে যে ওটা সাউন্ডটা হবে, ওটা একটা ওটা কোনো প্রবলেম নয়, ওটা হচ্ছে কি বলবো মানে তাহলে ম্যাম ওই কিছু কিছু ব্র্যান্ডটা বাইক ম্যাম বা কর্কশ কিছু কিছু সাউন্ড, ম্যাম সাউন্ড মানে কর্কশ সাউন্ড, এটা ঘ্যাট ঘ্যাট মানে ঘ্যাট কিছু ঘ্যাট করে কিছু আওয়াজ বাইক করে। বা স্কুটির সাউন্ডটা ওই জন্যই কোনো গাড়ি স্মুথ হয় আর কোনো গাড়ির একটু রাফ হ্যাঁ হয় আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। তবে যে যে বলছো বুলেটের আওয়াজ, ওটা হচ্ছে কোম্পানির আইডেন্টিটি, এর মানে এই নয় যে গাড়িটার কন্ডিশন খারাপ পাওয়া। বোঝা গেল? ওটা হচ্ছে কিছু নাইট্রো বুস্টার, সাইলেন্সারের ওইখানে কিছু ওর সাউন্ডটাই হচ্ছে ওর আইডেন্টিটি। দ্যাট ইজ নট আ প্রবলেম। ও চাইলে সাউন্ডটাকে বন্ধ করে দিতে পারতো, সেটা ইয়েস ম্যাম, সেটা ওটা কিন্তু তো কোম্পানির এক্সস্টের জন্য। সাউন্ড। হ্যাঁ, দ্যাট ইজ হ্যাঁ নট আ ম্যাম, ডিউকেরও তো তাই। হ্যাঁ, ওটা হচ্ছে মানে কি বলবো, তোমরা তো স্টুডেন্ট, কি ভাষাটা বলতে পারছি না, মানে ওটা হচ্ছে আভিজাত্য যে তোমার বুলেট আছে। তুমি যদি নাই আওয়াজ করলে লোকে জানলো কি করে তোমার বুলেট আছে বলো? কোম্পানির পরিচয়। ইয়েস, ইয়েস ম্যাম, কোম্পানির দ্যাট ইজ নট পরিচয় থেকে নিজের আভিজাত্যটা বেশি করার জন্যই। হ্যাঁ, দ্যাট ইজ নট আ প্রবলেম, দ্যাট ইজ মানে একটা সিম্বল, এটাই সিম্বল, এটা বরাবর এরমই হয়ে আসছে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, যাতে লোক দেখলে বুঝতে পারে বা শুনলে বুঝতে পারে যে বুলেট যাচ্ছে। হ্যাঁ, নেক্সট চলে আসি গ্যাসিয়াস ফুয়েল। গ্যাসিয়াস ফুয়েল আমাদের সিলেবাসে খুব ছোট ছোট জিনিসই আছে, সেটা হচ্ছে কতগুলো মেজর গ্যাস, তাদের কম্পোজিশন, মানে মেইনলি কি থাকে, তার ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু মানে সেই যে আমরা পড়েছিলাম একটা নির্দিষ্ট ওজনের যদি নাও সে কতটা তারপর হিট মূল্য। তৈরি করতে পারছে, ইয়েস, তাপন মূল্য, এবং তার ইউজ, এই তিনটে আমাদের পড়তে হবে, এখানে কোনো বড় কোশ্চেন নেই। তো প্রথমেই চলে আসি কোল গ্যাস। দ্য কম্পোজিশন ইজ মিথেন আর হাইড্রোজেন। এটা মনে রাখবে, এটা কিন্তু খুব আসে। দ্য কম্পোজিশন ইজ মিথেন অ্যান্ড হাইড্রোজেন and the calorific value is 20 মিলিজুল পার মিটার কিউব। এখানে আমি বলছি, শুরুতেই বলে নিচ্ছি, কিছু গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু জুলে পাবে, কিছু গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু ক্যালোরিতে পাবে, কিছুর ব্রিটিশ থার্মাল ইউনিটেও পাবে। এই ডিফারেন্স গুলোর কোনো কারণ নেই, বিকজ যে দেশে ব্যবহার হয় সেই দেশ তার প্রয়োজনীয় ইউনিটটা দেয়। তোমাদের ক্যালোরিফিক ভ্যালু যদি পারো, আমি বলবো যদি পারো মনে রেখো, যদিও পরীক্ষার সময় মাল্টিপল চয়েসে একাধিক দিলে তার মধ্যে থেকে ক্যালোরিফিক ভ্যালু মনে করাটা একটু ডিফিকাল্ট, তাও চেষ্টা করো যতটা সম্ভব মনে রাখা যায়। তো কম্পোজিশন হচ্ছে এই মিথেন আর হাইড্রোজেন। প্রসিডিওর আমি এখানে ডেসক্রাইব করছি, যদিও তোমাদের সিলেবাসে এটা হ্যাঁ বলো। ম্যাম বলছি ওটা কি মেগাজুল? হ্যাঁ, মেগাজুল, 10⁶ অর্ডারে। হ্যাঁ, মেগাজুল। তো কোল, কি করে কোল গ্যাস তৈরি করা হয় না, কোল যে সলিড কোল আছে তাকে 1350 ডিগ্রি সেন্টিগ্রেডে একে বার্ন করা হয় বা হিট করা হয়। হিট করার পর এর মধ্যে যে ইমপিউরিটিস গুলো আছে সেগুলোকে আলাদা করে নেওয়া হয়। আলাদা করে নেওয়ার সাথে সাথে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটাকে কালেক্ট করা হয় থ্রু কন্ডেন্সার। কন্ডেন্সার মানে যে ঠান্ডা করে গ্যাসটাকে ধরে নেবে, চলে যেতে দেবে না। তো এইভাবে কোল থেকে কোল গ্যাস তৈরি করা হয়।
ইন কেস অফ সলিড ফুয়েল যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, লিকুইডে আছে আজকে পড়লাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আর ওইখানে সলিডে পড়েছিলাম ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, যেখানে কোল থেকে কোল গ্যাস এবং কোক তৈরি হয়েছিল। So this is the same procedure. Destructive distillation এ volatile non-volatile component কে separate করা হয়, and one of the finest volatile component that is produced from coal is called coal gas, and coal gas is also used as a fuel. যত ইলেকট্রিসিটি যে ইউনিট গুলো আছে, সিএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বলো, এদের সকলের মেজর যে কি বলবো হিটিং সোর্সটা হচ্ছে কিন্তু কোল গ্যাস, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, বা তোমার বাড়িতে যে ইলেকট্রিসিটি চলছে তার মেজর সোর্সটাই কিন্তু কোল গ্যাস। সো ডোমেস্টিক ফুয়েল, বিভিন্ন ধরনের মেটালার্জিক্যাল অ্যাকশন, ইউজ একটু পড়ে রাখবে। আমার এটা পড়তে পারো, কলেজ থেকে যে বইটা আনবে সেটা পড়তে পারো, যে কোনো স্ট্যান্ডার্ড ডেটা চার্ট যে কোনো জায়গা থেকে ইউজ গুলো কয়েকটা কয়েকটা করে দেখে রাখবে, খুব সোজা, এটাতে ভাববার কিছু নেই। Water gas is also, the composition is carbon monoxide and hydrogen gas is called water gas. How it is produced? Now a certain amount of coal was heated at 900 degree centigrade, এবং এই হিট যখন করা হয় কোলকে, the coal is passed on a steam bed, মানে কোলটা একদিক থেকে হিট হচ্ছে এবং তার নিচ দিয়ে এক লেয়ার ঠান্ডা জল যাচ্ছে, এক লেয়ার গরম হিট যাচ্ছে। এই যে ঠান্ডা গরম করতে করতে ওই গরম কোলটা থেকে একটা গ্যাস বেরোয় at 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। দ্যাট গ্যাস ইজ কল্ড ওয়াটার গ্যাস। এরও প্রসিডিওর জাস্ট জানার জন্য জানা, সিলেবাসের মধ্যে পড়ে না। কার্বন প্লাস ম্যাম আগেরটার একটু প্রসিডিওরটা দেখাবেন? ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমি দিয়ে দেবো আবার ডকুমেন্ট, কোনো চিন্তা নেই। চ্যাপ্টারটা শেষ হলে পুরো চ্যাপ্টারটার পিডিএফ বানিয়ে আমি আবার দিয়ে দেবো, যাতে বইয়ের মতন পড়তে পারো। ওকে ওকে। So water gas, carbon monoxide plus hydrogen, the red hot coal at 900 degree centigrade is passed from at the bottom layer of steam and a layer of hot gas, and this rapid cool and hot situation produce a gas which is called water gas. এই র্যাপিড ঠান্ডা গরমের ফলে একটা গ্যাস তৈরি হয়, তাকে ওয়াটার গ্যাস বলা হয়। This is the formula, and the calorific value is also mentioned here, 2500 to 2080 kilocalorie per meter cube. Okay, and used as a blue flame burner or as a source of hydrogen gas. ওয়াটার গ্যাস মূলত হাইড্রোজেন গ্যাসের সোর্স হিসাবে ব্যবহৃত হয়। হাইড্রোজেন গ্যাস অনেকে জানো হয়তো, হাইড্রোজেন গ্যাস ইজ আ ভেরি গুড ফুয়েল। ক্যান ইউ সে ওয়াই? হাইড্রোজেন গ্যাস ফুয়েল হিসেবে ব্যবহার হয়, ট্রান্সপোর্ট অটোমোবাইলে চলে, আমাদের দেশে চলে না বাট চলে। হাইড্রোজেন গ্যাস খুব উন্নত মানের, নট অনলি ক্যালোরিফিক ভ্যালু ইন অল। অটোমোবাইল মানে মোবাইলে গ্যাস কিভাবে চলে? হ্যাঁ হ্যাঁ, অটোমোবাইল এটা কি? It used in rocket. অটোমোবাইল কাকে বলে? না অটোমোবাইল জিনিসটা নো ম্যাম। হ্যাঁ রে, অটোমোবাইল কি মানে জানো বাকিরা? না আমি এমনি বলে যাচ্ছি, অটোমোবাইল কাকে বলে? না না, ও জানে না। আমি জানি বাসের, হ্যাঁ অটোমোবাইল বাসের মধ্যে থাকে, হ্যাঁ সে দেখেছি আমি ইঞ্জিন। আরে ওই অটোমোবাইল নয়, তুমি অনেক কমপ্লিকেটেড ভাবছো। আমি অটো ড্রাইভিং কে বলিনি। অটোমোবাইল মানে হচ্ছে গাড়ি, গাড়ি ঘোড়া, একেই অটোমোবাইল। হ্যাঁ মানে বিভিন্ন ধরনের ভেহিকলস মানে যেখানে তৈরি হয়েছে অটোমোবাইল সেন্টার বলা হয়। ড্রিভেন যারা চলতে পারে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেই তো ভাগ আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ এক্স্যাক্টলি, অটোমোবাইল মানে যানবাহনকেই বলে যারা অটোমেটিক্যালি রান করতে পারে। তুমি যে ইঞ্জিন টিঞ্জিন পড়ছো কেন? যাতে তোমাকে প্রাচীন কালের মতন গরুর গাড়ি ঠেলা গাড়ি করে নিয়ে যেতে না হয়। গরুর গাড়িও তো গাড়ি, তোমার সাথে গরুর গাড়ির সাথে তোমার বাইক বা গাড়ির কি সম্পর্ক? ইট ইজ অটোমোবাইল, দ্যাট ইজ নট, দ্যাট ইজ ম্যানুয়ালি ড্রিভেন অর অ্যানিমাল ড্রিভেন কার। এটাই তো। ম্যাম হাইড্রোজেন গ্যাস কি কোনো মানে যদি মানে যখন বার্ন করা হয় কোনো রেসিডিউ ফেলে না ওই কারণে, মানে পুরোটাই ইউজ হয়ে যায় ওই কারণে ইউজ হয়? রেসিডিউ ফেলে না, দ্যাট ইজ আ ফ্যাক্ট। আরেকটা কারণ আছে,
আরেকটা মেজর কারণ আছে যার জন্য হাইড্রোজেন গ্যাস ইজ দ্য মোস্ট মানে গুড বেস্ট ফুয়েল, সেটা হ্যাঁ, হচ্ছে ওখানে তো H2O2 গ্যাসটা বেশি কাজ less করে। না, polluted. That's why, ma'am. কারণ হচ্ছে যদি Because তুমি it's reacted হাইড্রোজেন with ফুয়েল ব্যবহার করো, water, হাইড্রোজেন oxygen, ফুয়েলকে যদি বার্ন করো কি তৈরি হবে? এই H2O. যে তুমি H2O which is not a pollutant, আমরা যে Yes. গাড়িগুলো Water. ব্যবহার করি সেই গাড়ি কি বার করে? কার্বন ডাই অক্সাইড, মনোক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেন ওখানে ওটা ডাইঅক্সাইড। জলীয় বাষ্প বের করার জন্য ওখানে ওটা শুধু ওয়াটার যেহেতু ভেপার, পরিবেশ দূষক নয় সেই জন্য মনে হচ্ছে বেশি ইউজ হয়। হ্যাঁ, ওয়াটার ভেপার বার করতে করতে গাড়িটা চলে যাবে। ইজ আ জিরো পলিউটেন্ট ভেহিকেল। যে সমস্ত গাড়ি Yes. হাইড্রোজেন গ্যাসে চলে তাদের গায়ে বড় বড় করে লেখা থাকে ইট ইজ আ জিরো পলিউটেন্ট ভেহিকেল। ইট হ্যাজ নো সাউন্ড, ভীষণ স্মুথ রান করে, কোনো মানে হ্যাসেল ফ্রি কার, কিন্তু কস্টলি, আমাদের দেশে দেখতে পাবে না। প্রডিউসার গ্যাস, প্রডিউসার গ্যাস ইজ জাস্ট লাইক ওয়াটার গ্যাস, অনলি আ স্লাইট ডিফারেন্স। ওয়াটার গ্যাসে ছিল হাইড্রোজেন, হিয়ার ইজ আ নাইট্রোজেন। একইভাবে তৈরি হয়, যেভাবে ওয়াটার গ্যাস তৈরি হয় একইভাবে তৈরি হয়। ক্যালোরিফিক ভ্যালুটা একটু মনে রাখবে। মাফল ফার্নেস, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে যে হার্থ ফার্নেস বা মাফল ফার্নেস হয় সেইখানে প্রডিউসার গ্যাস ব্যবহার করা হয়। ইউ জাস্ট হ্যাভ টু মেমোরাইজ দ্য কম্পোজিশন, ক্যালোরিফিক ভ্যালু অ্যান্ড দ্য ইউজ। আমি একটু পড়িয়ে নিই, তারপর বাকিদের শুনছি। নেক্সট, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, সকলেই জানো। এক্ষুনি খেয়ে দিয়ে বসেছো এবং সেই খাওয়ার মেন ফুয়েলটাই হচ্ছে এলপিজি। এটা আর বলতে লাগবে না কি থাকে। মেন কনস্টিটিউয়েন্ট ইজ C1 to C4, মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেনের মিক্সচার থাকে। এলপিজি তে একটা বাড়ির যে গ্যাস সিলিন্ডারটা হয় ওটা লিক করলে একটা গন্ধ পাও? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. গন্ধটা কিন্তু এলপিজি নয়। Yes, ma'am. হ্যাঁ, ওটা একটা বারবিটুল নামে না, একটা ma'am. এলপিজির মধ্যে লিক ডিটেক্ট করার জন্য বিটা মার্ক্যাপটেন অর্থাৎ বিটা ইথাইল মার্কাপ্টেন নামে একটা গ্যাস ইউজ বিটা করা হয়। মার্ক্যাপটেন নামে একটা কেমিক্যাল ইউজ করা হয়, ওইটার গন্ধ পাওয়া যায়। আদারওয়াইজ এলপিজি ইজ আ কোনো নন অডারাস মানে গ্যাস। কোন রকমের গন্ধ থাকে না, গন্ধহীন একটা। না না, ওই লিক ধরার জন্য ওটাকে ব্যবহার করা হয়। ইউজ কোথায় ইউজ হয় জানো, এগুলো দিয়ে দেবো, পড়ে নেবে। নেক্সট, ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস হচ্ছে যেখানে পেট্রোলিয়াম অয়েল থাকে মাটির নিচে, তার উপরে একটা গ্যাস ফর্ম করে, which is called natural gas. The main composition is methane and ethane, and the calorific value is 12,500. Natural gas is also used, but it found in a very little amount, so it is not a much use. খুব একটা ইউজের দেখা যায় না, তবে ডোমেস্টিক ফুয়েল কিছু কিছু এরিয়া বিশেষে এটা ব্যবহার হয়। এটা অল থ্রুটা চলে না, অনেক শহর আছে যেখানে আমাদের যেমন সিলিন্ডারে গ্যাস আসে সেখান থেকে রান্না হয়, অনেক জায়গায় জলের মতন পাইপলাইন দিয়ে গ্যাস আসে। মিটার আছে, তোমার যেমন ইলেকট্রিকের মিটার আছে সেরকম গ্যাসের মিটার আছে। সেই গ্যাসের মিটারে মার্কিং করা থাকে যে তোমার এ মাসে কত খরচা হয়েছে, সেই বুঝে তোমার বাড়িতে বিল আসে। তো সেইটা হয় ন্যাচারাল গ্যাস থেকে, পাইপলাইন। মাঝে একটা কথা উঠেছিল যে এলপিজি কেও পাইপলাইন করে দেওয়া হবে, আলটিমেটলি সেটা আর হয়নি। compressed natural gas, CNG, it is a finest form of gaseous fuel. It has also a good calorific value. Main constituent হচ্ছে methane, and also used as a automobile engine, মানে গাড়ি ঘোড়াতে সিএনজি ব্যবহৃত হয়। দিল্লিতে যত অটো চলে সব হচ্ছে সিএনজি। সিএনজি লিটল বিট কি বলবো, এলপিজি আর সিএনজির মধ্যে এলপিজির ক্যালোরিফিক ভ্যালু হাই, কিন্তু সিএনজি হচ্ছে গাড়ির ইঞ্জিনের পক্ষে খুব ভালো, এবং সিএনজির একটা সুবিধা হচ্ছে সিএনজি পলিউশন কম করে। এই সব কিছুর মধ্যে পলিউশনটাকেও দেখতে হয়, তো সিএনজি সেই জন্য ব্যবহার হয়। তবে সিএনজির ইঞ্জিনের দামটা একটু হাই হয়, ওই জন্য সব জায়গায় সিএনজি এখনো চলেনি। বায়োগ্যাস অ্যান্ড গোবর গ্যাস, সকলেই জানো বায়োগ্যাস হচ্ছে গোবর থেকে, গরুর গোবর থেকে তৈরি যে গ্যাস, দ্যাট ইজ মিথেন। অনেকের হাসি পাচ্ছে, বাট ইট ইজ আ স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে খুব ভালো সোর্স। মানে ধরো আমি বলতে চাইছি একটা বড় ইঞ্জিন, একটা বড় স্টিল ফ্যাক্টরি রান করবে না গোবর গ্যাস দিয়ে, বাট একটা পাড়ার 20টা বাড়ি তাদের ইলেকট্রিসিটি কিন্তু খুব ভালোভাবে সার্ভ করতে পারবে। অর্থাৎ স্মল স্কেল কনজাম্পশন যেখানে, সেখানে বায়োগ্যাস খুব এফেক্টিভ। ইট ইজ অলসো আ নন পলিউটিং গ্যাস, এবং এটার প্রাইস খুব কম হয় বিকজ এটার হ্যালো ম্যাম, প্রোডাকশন কস্ট খুব লো। হ্যাঁ বলো। তলায় গোবর দিয়ে রেখে রেখে এই গাছ তৈরি হয়।
মিথেন গ্যাস তো বেশি আগুন জ্বালাতে সাহায্য করে না? হ্যাঁ, ওই যে সবই তো ফুয়েল, তো ফুয়েলের কাজই তো তাই। তো মাটির অ্যাকচুয়ালি তলায় গোবরগুলো রেখে হয়তো এটা। না, একটা ওটা গাছ মনে হয়। চেম্বার মতন বানানো হয়, সেখানে কাউডাংকে স্টোর করা হয়। নর্মাল ব্যাকটেরিয়া আছে যারা ওটাকে ফার্মেন্ট করে। ফার্মেন্ট করে সেখান থেকে গ্যাস কম হয়। বলা হয় যেটা মানে আগুন জ্বলে ওঠে ম্যাম, ওইটা মিথেন গ্যাসের জন্য হয়, মিথেন আর ফসফরাস এর জন্য হয়। কোথায়? যেটা খেতে ধান Only খেতে যেটা methane. হয়? আলেয়া আলেয়া না ম্যাডাম, বলা ও হয় না বলছে যে আলেয়া আলেয়া হ্যাঁ, ওটা হচ্ছে আলেয়াটা ইয়ে, সাধারণত মিথেন গ্যাস ওই আগুনে বাতাসের সঙ্গে হ্যাঁ, বিক্রিয়া। ওটা হচ্ছে, আমি বলছি, ওটা হচ্ছে মার্স গ্যাস বলে। ধানটা কাটার পর ওর যে কাটা অংশটা থেকে মিথেন ইভলভ করে, বাট দ্যাট ইজ নট ইউজড অ্যাজ আ ফুয়েল। ওটা ওই মার্স গ্যাস হিসাবে, ওই মার্স গ্যাসটা কোনো কারণে লাইট আপ হয়ে যায়, তখন দূর থেকে ওটাকে আলিয়া হিসাবে দেখা যায়। গ্রামের লোকেরা বলে আলিয়া। অ্যাকচুয়ালি আলিয়াটা কোনো টার্ম নয়, টার্মটা হচ্ছে মার্স গ্যাস। তো এখানে গোবরটাকে কি ভার্মি কম্পোস্টিং করা? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট, রাইট। গোবর গ্যাস হচ্ছে ভার্মি কম্পোস্টিং। তার মানে তোমার ভার্মি কম্পোস্টিং এর নলেজ আছে, ভার্মি কম্পোস্টিং করে করা হয়। Liquefied natural gas, LNG. LNG is also, the composition is methane at different percentage. LNG used হয় cryogenic tank এ। Cryogenic tank means the engine or those are the vehicles that transport fuel. মানে fuel কে বয়ে নিয়ে যায় যে গাড়িগুলো, তাদের ট্যাঙ্কে থাকে cryogenic tank, সরি LNG। সেই ট্যাঙ্কে বলা হয় ক্রায়োজেনিক ট্যাঙ্ক, এবং ক্রায়োজেনিক ট্যাঙ্কের মধ্যে থাকে হচ্ছে এলএনজি। এলএনজির খুব একটা ইউজ নেই, এলএনজির প্রোডাকশন কস্ট ভীষণ হাই, বিকজ এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, মানে ন্যাচারাল গ্যাসকে লিকুইফাই করতে প্রায় -1000°C টেম্পারেচার লাগে। সো ইট ইজ আ ভেরি কস্টলি গ্যাস অর কস্টলি ফুয়েল। এইখানে তোমাদের ফুয়েল চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট দিন আমি করোশন শুরু করব, যেদিন আমি ল্যাব ক্লাস পাবো সেদিন আমি করোশন শুরু করব। টিল দেন আমি এটার পিডিএফ ফর্মে তোমাদেরকে পুরোটা একসাথে পিডিএফ ফর্মে আমি গ্রুপে দিয়ে দেবো, আজকের মধ্যে বা কালকের মধ্যে, আজকের মধ্যেই দিয়ে দেবো পুরোটা। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আজকের ম্যাম এগুলো ম্যাম ইংলিশ ভার্সন ম্যাম? থ্যাংক ইউ ম্যাম। ইংলিশ ভার্সন বাবা, ইংলিশ ভার্সন। বাংলা ভার্সন আছে ম্যাম? থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, বাংলা ভার্সন আছে, তার জন্য তোমাকে বইটার হেল্প নিতে হবে। মানে বাংলায় পিপিটি সত্যি কথা বলতে আমি প্রোভাইড করতে পারবো না। ওকে, না না ম্যাম, আমি বই পেয়েছি ম্যাম, ওই জন্য বলছিলাম ম্যাম। হ্যাঁ, বাংলাতেও পড়তে পারো, পড়তে কোনো অসুবিধা নেই। তবে মনে রেখো, বাংলায় যারা পড়বে তারা কিন্তু বাংলায় শুধু পড়তে পারবে এই বছরটাই, এর পরের থেকে কিন্তু ইংলিশে যেতেই হবে। তাই আমি বলবো শুরু থেকেই ইংলিশে যাওয়াটা শুরু করো, নয়তো কিন্তু অসুবিধায় পড়বে। আর আরেকটা যেটা মেইন অসুবিধে, সেটা হচ্ছে স্টেট কাউন্সিল কোশ্চেনটা কিন্তু বাংলায় করে না। আগেও একদিন বলেছিলাম, বাংলায় করে না, শুধু ইংলিশে করে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তাহলে আজ যা পড়ালাম কোনো কোয়েরি আছে? নো ম্যাম। নো ম্যাম। নো ম্যাম। ওকে ওকে, তাহলে আজকের মতো থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আবার পরের দিন ক্লাস। থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি লিভ করে বাই গেলাম। ম্যাম। ওকে, বাই। থ্যাংক ইউ ম্যাম। ওকে ম্যাম।